তো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে, লক্ষণাবুতে, রামাবুতে, রামগড়। উত্তর হবে দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন বাবর, আকবর, শেরশাহ না হুমায়ুন? উত্তর হবে শেরশাহ। আকবর 10 সালা ব্যবস্থা চালু করেন 1580, 1590, 1674, 1780 খ্রিস্টাব্দে। 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল গঙ্গা নদী, যমুনা নদী, কার্তোয়া নদী, কাবেরী নদী। উত্তর হবে যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ঐতিহাসিক কবি, আমির, সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে, টঙ্কা নামে, জিতল নামে, হোন নামে। উত্তর হবে মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1505, 1600, 1602, 1706। উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল, তামা, রূপো, সোনা। উত্তর হবে নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 2 জন অনুচরের মধ্যে, 3 জন, 4 জন, 5 জন অনুচরের মধ্যে। উত্তরে 4 জন অনুচরের মধ্যে। 2000 হচ্ছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের, মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? উত্তর হবে ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। ডিনেমার কাদের বলা হয়? ডিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কী নামে বিখ্যাত? লাল কেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। তহশলা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? তবে মরক্কো। যাবতী বলতে কি বলছো? যাবতী একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যা গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায় লেখা। তিনি সত্য না মিথ্যা লেখো যে কোনো 2টি প্রশ্নে, মানে 1 করে 1 × 2 = 2। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। ভুল, তাহলে মিথ্যা লিখব। জমি জরির উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। ঠিক, তাহলে সত্য লিখব। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। 4 দাগের হচ্ছে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের, মান 2 করে 2 × 5 = 10। প্রথম, 12 ভূঁইয়া কাদের বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের জন্য। উত্তর লিখবে, জাহাঙ্গীরের আমলে বাংলার হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খাঁ, তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজলিস কুতুব, রামচন্দ্র, অন্তমাণিক্য প্রমুখ। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস নামক পারসিক রীতি 2টি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করাই হলো সিজদা, আর পাইবাস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের উপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কী বোঝো? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গার সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি।
সুলুই কুল কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলুই কুল। পাট্টা ও কাবুলিয়ত কাকে বলে? কাবুলিয়ত শেরশাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের সত্ত্বেও বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কাবুলিয়াত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। দিন ইলাহি কি? সুলুই কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 5 দাগে রয়েছে 4 থেকে 5টি বাক্য যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশ মারা যাবার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকউদ্দিন ফিরোজের তাই সাম্রাজ্যের বিশৃঙ্খলা দেখা দেয়। এই যুগে রাজিয়া অযোগ্য রুকউদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কৃত্যগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকে বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহারও করতেন। অভিজাতদের ক্ষমতা হ্রাস। রাজিয়া 40 চক্র বা বান্দিগানি চিয়েলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিধিগুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকালেখ জায়গিদারি ব্যবস্থা। তাদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করত এবং ঘোড়া সাওয়ারদের দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়, চাষ জমি, বন্দর এলাকা, বাজার এসবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেয়া হতো। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকের দিনের মতো মধ্যযুগেও দিল্লি শহরের জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহের সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেন। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও, অর্থাৎ জলাধার। সুলতান ইলতুৎমিশ 8টি কোন বিশিষ্ট একটি জলাধার হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজি খনন করান হৌজি আলায়। গিয়াসউদ্দিন তুগলকাবাদের আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। পরের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশু কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। তবে টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলোকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকণ্ড দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। তিনি মারা গিয়েছিলেন 1707 খ্রিস্টাব্দে। 6 থেকে রয়েছে 8 থেকে 10টি বাক্য উত্তরে যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। ভূমিকা। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান দিক ছিল দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ।
আমার মত অনুযায়ী এই ব্যবস্থা ছিল প্রয়োজন ভিত্তিক এবং বাস্তবসম্মত। পয়েন্টগুলোর উদ্দেশ্য: আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সেনাবাহিনী ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। রাজকর্মচারী নিয়োগ: বাজার তদারকির জন্য সাহাম্য না-ই মান্ডি ও দেওয়ান-ই রিয়াসাত নামে রাজকর্মচারী নিয়োগ করা হয়। তাদের দায়িত্ব ছিল সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে কেউ বেশি দাম নিচ্ছে যা ক্রেতাকে ওজনে ঠকাচ্ছে কিনা তার দেখাশোনা করা। রেশন ব্যবস্থা: আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন, প্রয়োজনের সময় যাতে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া যায়। মূল্যায়ন: এইভাবে আলাউদ্দিন খলজি বাজারের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে সাধারণ মানুষ, বেতনভোগী সৈন্য, কর্মচারীরা উপকৃত হয়েছিলেন, কিন্তু কৃষক, কারিগর ও বণিকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। শেরশাহের শাসন ব্যবস্থা: খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা লিখে নাও। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থা অনেকটাই মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। শেরশাহ কৃষককে পাট্টা দিতেন, এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়াত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিত্তোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। নেক্সট কোশ্চেন: মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল? অথবা আসতে পারে মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা: মুঘল আমলে ভারতের বাণিজ্যের প্রসার ঘটে। অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য উভয় ক্ষেত্রেই এই প্রসার লক্ষ্য করা যায়। মুঘল আমলে বাণিজ্যিক প্রসারের কারণ: ১. সরকারি পৃষ্ঠপোষকতা: মুঘল আমলের শাসকদের উদ্যোগে সরকারি তরফে বাণিজ্যের প্রসারে সাহায্য করা হতো। মুঘল প্রশাসন অকারণে বণিকদের কাজে হস্তক্ষেপ করতো না। বণিকদের কাছ থেকে মাত্র 2.5 থেকে 5% বাণিজ্য কর আদায় করা হতো। নির্দিষ্ট কর গ্রহণের বিনিময়ে সরকার বণিকদের নিরাপত্তার দায়িত্ব নিতেন। 2. নগরের পত্তন: মুঘল আমলে কৃষি উৎপাদনের বৈচিত্র্য আসে। এই সমস্ত বিভিন্ন ফসল বিক্রির জন্য বাজার গড়ে ওঠে। বাজারগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার নগরী, যেগুলি ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এই নগরগুলি বাণিজ্যের বিস্তারে সাহায্য করে। 3. উন্নত যোগাযোগ ব্যবস্থা: মুঘল শাসক উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের মধ্যে প্রচুর রাস্তা তৈরি করেন। এই রাস্তাগুলি ধরে বণিকরা দেশের দূর অঞ্চলে বাণিজ্য করার সুবিধা পায়। এই সুফল হিসাবে বাণিজ্যের প্রসার ঘটে। 4. মুদ্রাস্ফীতি: মুঘল শাসকদের মুদ্রানীতি মুঘল যুগের বাণিজ্যকে প্রসারিত করে। এই সময় প্রচুর মুদ্রার যোগান বাণিজ্যিক লেনদেনকে সহজ করে। 5. হুন্ডি ব্যবস্থা: মুঘল যুগে সারাফরা আজকের ব্যাংকের মতো টাকার বিনিময়ে কাজ করত। সেই সময়ে সারাফের কাছে টাকা জমা রেখে হুন্ডির মাধ্যমে দূর দেশে টাকা পাঠানো বা টাকা ধার নেওয়ার ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা বাণিজ্য বিস্তারে যথেষ্ট সাহায্য করে। লাস্ট পয়েন্ট করব উপসংহার। মুঘল আমলে সরকারের দিক থেকে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নিয়োজিত বণিকদের নিরাপত্তাদানের ব্যবস্থা ছিল, পাশাপাশি বিদেশি বণিকদেরও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ছিল। এই দেশে নির্ভয়ে বাণিজ্য নিয়োজিত মানুষদের সম্বন্ধে ঐতিহাসিক মোরল্যান্ড লিখেছেন যে অনেক সময় যাত্রী ও ব্যবসায়ীরা একাই যাতায়াত করত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।